খুন হয়ে যেতে পারেন। আমি আবার বলছি, আমি লেট টু রিপিট, জানেন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, রাষ্ট্রপতি শাসন মাস্ট, এটুকু আমি বলতে পারি আপনাকে। আমি বলছি মমতা ব্যানার্জি যে পাড়ায় থাকে সেই পাড়ার বুথে আপনি দেখবেন, সেই পাড়ার বুথের 90% লোক মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। দেখুন, অভয়ার মা কেন ভারতীয় জনতা পার্টিকে বেছে নিল এটা বুঝতে হবে। আমাদের বিরোধী দলনেতা এই আইএস এবং আইপিএস কে বদলি করে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ও বাবা, কল্যাণ ব্যানার্জি মামলা করেছে? আমি তো ভাবলাম যে মানে অশোক সেন, দেবীপ্রসাদ পাল, সিদ্ধার্থ শঙ্কর রায় এরা সব মামলা করলে একটা খবর হয়। কল্যাণ ব্যানার্জি আবার উকিল আর আসলে আবার বাকি, তা আবার করেছে মামলা। দেখুন, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে ওখান থেকে, কোর্ট থেকে। সো আজে বাজে জিনিস নিয়ে দেখুন না দুদিন পর কি হয়। ঠিক আছে, কল্যাণ ব্যানার্জি আবার উকিল আর আসলে আবার বাকি, দেখুন দুদিন অপেক্ষা করে দেখুন, ঘাট ধরে বের করে দেবে আদালত থেকে সব আজে বাজে আবদার নিয়ে গেলে। দেখা যাচ্ছে 11 জন জেলা শাসক সহ 13 জন ডিইও কে বদলি করেছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে নতুন দায়িত্বে আসা জেলা শাসকরা। এরা বলতে চাইছে পুরনো জেলা শাসকরা নাকি বাড়ি ছাড়তেই চাইছে না। সে নির্লজ্জ, নির্লজ্জ এরা। নির্বাচন কমিশনকে খবর দিক যে এরা বাড়ি ছাড়তে চাইছে না, ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেবে। আসলে এদের ওই বাড়ি ছাড়ছে না এমনি এমনি না, এদের ওই বিভিন্ন পেপার টেপার এগুলো সব সরানো ফরানোর ব্যাপার আছে, তো বিভিন্ন অন্যায় করা পেপার টেপার আছে, এই আছে, সেগুলো যাতে সরাতে পারে সেই জন্য বাড়িটা ছাড়ছে। একবারে ওইসব সরিয়ে ফরিয়ে ফেললে তারপর বাড়িতে ছাড়তে পারবে আর কি। এই যে সিও মনোজ কুমার আগরওয়াল কড়া নির্দেশ দিয়ে বলেছেন যে 22শে মার্চের মধ্যে খালি করতে হবে। বাড়ির সবাই খালি করুক, না হলে অ্যাকশন নিক। যদি অ্যাকশন না নিতে পারে তাহলে কি করা যাবে? অ্যাকশন নিতে হবে এদের এগেনস্টে। অপরদিকে দেখা যাচ্ছে যে লাভলি মৈত্র তিনি বলছেন যে আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে মেয়েরা সুরক্ষিত। আরে সেইরা এদের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। এই লাভলি মৈত্র আর পলিটিশিয়ান, আমি অন্য অন্য প্রশ্ন করুন। আজে বাজে লোক সব অন্য প্রশ্ন করুন। এর ব্যাপারে কোনো মানে কথা বলা যায় এইসব কোনো এলিমেন্টই না এরা। রেড রোডে ঈদের মঞ্চে মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। ওই বললাম, উনি আজে বাজে বকছেন। উনি বুঝতে পারছেন যে ভোটে হেরে যাবেন, সেই জন্য এইসব বলছেন। আর জাহান্নাম টাহান্নাম এসব উর্দু শব্দ আর কি, এই মুসলমানদের খুশি করার জন্য, যাতে দুটো মুসলিম ভোট পাওয়া যায়। এবার মুর্শিদাবাদ মালদার মুসলিমরা ওনাকে ভোট দেবে না, তারা সব এবার কংগ্রেসের দিকে চলে যাচ্ছে, যেটুকু শুনতে পাচ্ছি। কংগ্রেস ওখানে নেমেছে, এদের মধ্যে কি সব ভাগটাগ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের কোনো লাভ নেই, আইদারকে দিক বা কংগ্রেসকে দিক, কিন্তু শুনছি মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। তো সেই জন্য এখন ওই জাহান্নাম ফাহান্নাম এইসব ওয়ার্ড বলছেন, যাতে নাকি এদের ভোটটা পাওয়া যায়, এই আর কি। তিনি আরো বলছেন যে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করেই নাম বাদ দিচ্ছে। এর সাথে বহুদিন ধরেই বলছেন উনি। বহু হিন্দুর নাম বাদ গেছে, বহু হিন্দুর নাম বাদ গেছে, সব বাজে কথা বললে হবে? এবং বাদ দিয়েছে ওনার ডাব্লিউবিসিএস অফিসাররা, ওনার যে অনুপ্রাণিত ডাব্লিউবিসিএস অফিসাররা যারা শূন্য পেয়ে ডাব্লিউবিসিএস চাকরি পায়। এবং আমি কালকে খবর পেলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিডাব্লিউডি ইরিগেশন পাবলিক হেলথের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে শূন্য পেয়ে সব চাকরি পেয়েছে। ঠিক আছে, 25 লাখ 30 লাখ টাকা দিয়ে সব চাকরি পেয়েছে। তো ঘটনা হচ্ছে যে তো এদের দিয়ে কাজ করা, এরা সব উল্টোপাল্টা করেছে, যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে। এগুলো সব তদন্ত হবে আগামী দিনে। অপরদিকে দেখা যাচ্ছে যে টিকিট না পেয়ে ক্ষুব্ধ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কনোরিয়াকে নিশানা করে তিনি বলছেন যে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল, প্রয়োজনে তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন। না, এই ব্যাপারটা আমি ঠিক শুনিনি। আমি শুনে আমি পরে জানাবো আপনাকে। আমি পরের দিন জিজ্ঞেস করবেন, একটু খোঁজ নিয়ে আমি জানাবো আপনাকে কি ব্যাপারটা। আমি ঠিক কানে আসেনি এই ব্যাপারটা। করণদিঘিতে তৃণমূল প্রার্থী গৌতম পাল ও স্ত্রী জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠে আসছে। তাদের জিজ্ঞাসা করাতে তাদের বক্তব্য যে তারা ঈদের আগে এনজিওতে শুভেচ্ছা বিনিময় করছেন। আমি জানি না, মানে এনজিওতে শুভেচ্ছা বিনিময়ের জন্য টাকা, মানে ভোটের তো নির্বাচন কমিশনকে জানানো হোক,
নির্বাচন কমিশন দেখুক কোথায় কে কিভাবে টাকা বিলি করছে। অ্যাকচুয়ালি এরা তো এখন যেটা করেছে, গত 15 বছর সরকার ট্যাক্সের টাকায় বিলি করে বেড়াচ্ছে। তারপর এগুলো হলো উপরি কালো টাকা ভোট কেনার জন্য। তো গণতন্ত্র একটা খুব সেট, মানে খুব খারাপ জায়গায় আছে। এটুকুই বলতে পারি যে এই সরকারকে পাল্টাতে হবে, নইলে এই ধরনের অন্যায়, মানে অন্যায় করবে, আবার তার পিছনে আবার এই যে কুযুক্তি। আপনি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে সে বলে দিতে পারবে যে কুযুক্তি দিচ্ছে, কিন্তু কি করবেন, এই সরকার যতদিন থাকবে এভাবেই চলবে। রাজনীতির ময়দানে এবারে অভয়ার মা পানিহাটি থেকে তিনি বিজেপির প্রার্থী হতে পারেন বলেই জানা যাচ্ছে। দেখুন, অভয়ার মা কেন ভারতীয় জনতা পার্টিকে বেছে নিলেন। বেছে নিল এটা বুঝতে হবে। আমাদের বিরোধী দলনেতা বা আমাদের অন্যান্য নেতারা, তারা কিন্তু বিরোধী ভূমিকা পালন করেছে, কোনো হিন্দু মুসলমান না দেখে, কংগ্রেস সিপিএম বিজেপি না দেখে। আপনি একটা কথা বলুন, তপন কান্দু তো না বিজেপি, বিজেপি না, সে কংগ্রেসের লোক। আপনি দেখুন তামান্না সিপিএম এর প্লাস, তামান্না মুসলমান। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা সিপিএম এর। আপনি দেখুন বাগতুইতে যে মায়েরা মারা গেছে তারা সব মুসলিম এবং তারা তৃণমূল করতেন। সবার পাশে কিন্তু ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়েছে। সেখানে আপনি দেখুন যে যখন নাকি কংগ্রেস বা তৃণমূল কারো পাশে দাঁড়ায়, তারা প্রথমেই এনশিওর করে যে আমার দলের লোক হবে, এই হবে। তো আমরা সবার পাশে যেমন দাঁড়িয়েছি, আমরা সেরকম অভয়ার মার পাশে দাঁড়িয়েছি। অভয়ার মা বাবার হয়তো মনে হয়েছে এতদিনে বিচার না পেয়ে যে এই ভারতীয় জনতা পার্টি এরাই একমাত্র বিশ্বাস করে যে সব ভারতীয় সমান। এরা কংগ্রেস সিপিএম নির্বিশেষে, বিজেপি নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়েছে, যে ভূমিকা সিপিএম বা কংগ্রেস পালন করেনি। তাই তাদের মনে হয়েছে যে আজকে আমাদের যদি কোথাও, মানে রাজনৈতিকভাবে আন্দোলন করতে হয়, কোনো রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হয়, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি। সেই জন্য আপনি দেখবেন বিজেপির যখন কেউ মারা গেছে, তখন আপনি কোনোদিন দেখেছেন সিপিএম এর কাউকে রাস্তায় নামতে? না। কিন্তু আপনি একটা জিনিস দেখুন যে যখন সিপিএম এর কেউ মারা গেছে, তামান্না, হরগোবিন্দ দাস, চন্দন দাস, কিংবা আপনি বলুন আনিস, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়িয়েছে। যে কোনো নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত মানুষের পাশে কিন্তু ভারতীয় জনতা পার্টি দাঁড়ায়। তো সেটা তারা বুঝেছে, তারাও শিক্ষিত। তাদের একটা বড় মেয়ে ছিল, মারা গেছে, তারা বুঝেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র সেই দল যারা সবার পাশে দাঁড়াবে। তারা আমার পাশে দাঁড়াবে, আমার মেয়েকে তারা বিচার দিতে পারে। দ্যাটস অল। এই অভয়ার মা যে ভোটে দাঁড়াবেন, তো সেখানে তার ভোটে জেতার দাঁড়াবেন নাকি তো জানি না। দেখুন, এখনো তো লিস্ট বেরোয়নি, ভোটে হুম, দাঁড়াবেন নাকি যতক্ষণ লিস্ট না বেরোয় ততক্ষণ তো বলা যায় না। কিন্তু উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। এবার দাঁড়াবেন কি না দাঁড়াবেন সেটা তো দল ঠিক করবে। আচ্ছা, যদি তিনি লড়েন তাহলে তার জেতার চান্স কতটা রয়েছে বলে আপনার সেটা মনে আমি হয়? কি করে বলবো, তাকে লড়তে হবে, তাকে পলিটিক্সে যেভাবে যেমন হবে, চান্স তো নিশ্চয়ই বেশি। মানুষ তো, পানিহাটির মানুষ দেখেছে যে পানিহাটির একজন নাগরিকের উপর, পানিহাটির আহ, যে এমএলএ, যে নাকি এখনকার এমএলএ এর বাবা, সে কিরকম অন্যায় করেছে। তাহলে সেই ধরনের অন্যায় আগামী দিন তার উপরও হতে পারে। এরপরে যদি পানিহাটি বাসী যদি সেই এমএলএ ছেলেকে ভোট দেয়, তাহলে বুঝতে হবে সামথিং রং ইন দিয়ার ডিসিশন। আমার মনে হয় না পানিহাটির মানুষ এরপরেও ওই পরিবারের আরেকজন মানুষকে ভোট দেবে। ফলে দাঁড়ালে বিজেপির যেই দাঁড়াক সেই জিতবে পানিহাটিতে। ভোটের আগেই যে প্রচারের সময় যে ভায়োলেন্স দেখা যায় সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে বরানগরে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা এবং তার বিপরীতে বিজেপির প্রার্থী রয়েছেন সজল ঘোষ। এবারে পোস্টার লাগানো নিয়ে সেখানে একটা বিক্ষোভের সৃষ্টি হয় এবং সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন এবং তিনি বলতে চান যে তিনি বলতে চাইছেন যে হকি স্টিক দিয়ে বাইরে থেকে লোক এনে নাকি তৃণমূলের কর্মীদের মারা হয়েছে বিজেপির তরফ থেকে। দেখুন, আপনি একবার বরানগর কেন্দ্রে যান। বরানগর কেন্দ্রে মনে রাখবেন, বিটি রোড এবং গঙ্গার মাঝখানে বরানগর কেন্দ্রের যে অংশটুকু আছে, সেই অংশটা অ্যাবসলিউটলি মাফিয়াদের কন্ট্রোলে। ওখানে গণতন্ত্র বলে কিছু নেই, একদম উত্তর কোরিয়ার মতো। আপনি যদি সেরকম কোনো বিরোধী পক্ষের কারো ইন্টারভিউ পর্যন্ত নিতে চান, আপনি খুন হয়ে যেতে পারেন। আমি আবার বলছি, আমি লেট মি রিপিট, আপনি ধরুন বিজেপি বা কোনো দলের যদি কোনো নেতার ইন্টারভিউ ওখানে নিতে যান, তারা যদি জানতে পারে আপনাকে খুন করে ফেলতে পারে। ওই জায়গাটা কমপ্লিটলি মাফিয়াদের ডেন, ওই জায়গাটা। গতবার ওখানকার যে প্রার্থী সিপিএম এর, তিনি বলেছেন যে তাকে নামানো হয়েছিল যাতে তৃণমূলের ভোট কাটা হয়। এবার তন্ময় ভট্টাচার্য। এইবার সিপিএম এর কে একজন দাঁড়িয়েছে আমি জানি না ওখানে, এবং একজন দাঁড়িয়েছে এবং
সে ভোট কাটার জন্যই দাঁড়িয়েছে। উদ্দেশ্য হলো এই সজলবাবুর ভোট কাটা। কিন্তু এইবার ওরা বুঝতে পারছে সিপিএম ভোট কাটতে পারবে না, নেড়া কবার বেলতলায় যায়। সিপিএম এর যে অল্প আদ্য ভোট টোট ছিল, যারা নাকি নিজেরা অত্যাচারিত, যারা নাকি দেখেছে যে হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা যাওয়ার পর তাদের পাশে দাঁড়ায়নি তাদের পার্টি, তারা কিন্তু এবার ভোট দেবে না। ফলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে এরা গুন্ডামি করবেই। আর আপনি যে এলাকাটা বলছেন ওই এলাকা পশ্চিমবঙ্গের নর্থ কোরিয়া। বরানগর কেন্দ্রে বিটি রোড, এবং আমি আবার রিপিট করছি, বিটি রোড এবং গঙ্গার মাঝখানে যে অংশটুকু আছে সেটা পশ্চিমবঙ্গের নর্থ কোরিয়া। ওখানে গণতন্ত্র বলে কিছু নেই, কিছু গুন্ডা ওখানে রাজত্ব চলছে, ভয়ঙ্কর খারাপ অবস্থা। সেই পরিস্থিতিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের কর্মীকে ওরা হকি স্টিক দিয়ে মেরেছে এবং এটাই বিজেপির কালচার, বিজেপি এটাই করে, শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। প্রথম কথা হলো বরানগর শান্ত এই কারণে, ঠিক যে কারণে উত্তর কোরিয়া শান্ত, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি মিথ্যা কথা বলছেন, ওদের লোককে মারার ক্ষমতা কারো হয়নি। এখন উত্তর কোরিয়া যদি আপনি বলেন যে শান্ত, তাহলে নর্থ কোরিয়াও শান্ত। আফগানিস্তান শান্ত যেমন, সেরকম নর্থ কোরিয়া শান্ত। তুর্কমেনিস্তান যেমন শান্ত, সেরকম নর্থ কোরিয়া, সেরকম বরানগর শান্ত। শ্মশানের শান্তি, এটুকুই বলতে পারি। অপরদিকে আমরা ভবানীপুরে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী প্রচার করা শুরু করছেন। তো সেদিন থেকে তৃণমূল বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রচার শুরু হওয়ার আগেই তারা এসে নানা রকম কুমন্তব্য করেছেন। এছাড়াও গতকাল আমরা দেখেছি যে কালীঘাটে এরিয়ায় বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কি বলবেন? পোস্টার ছিড়ুক, গালাগাল করুক, যাই করুক, এইবার শুভেন্দু অধিকারী মহাশয় 50,000 ভোটে জিতবেন। শুভেন্দুবাবু বলেছেন যে আমি 25,000 ভোটে জিতবো। আমি বলছি 50,000 ভোটে জিতবেন, আপনারা ভোটের পর মিলিয়ে নেবেন। এবার 50,000 ভোটে ওই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী বাবু জিতবেন, সেটা এরা বুঝতে পেরেছে। আমি বলছি মমতা ব্যানার্জি যে পাড়ায় থাকে, সেই পাড়ার বুথে আপনি দেখবেন, সেই পাড়ার বুথের 90% লোক মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। সেই পাড়ার 90%, অবশ্য ওখানকার বেশ কিছু বাড়ির নাকি মালিক এখন ব্যানার্জিরা হয়ে গেছে। 35টা না 36টা বাড়ি 10 বছর আগেই ছিল, এখন তো হয়তো 70টা বাড়ি হয়ে গেছে। আদারওয়াইজ বাইরের লোকেরা কেউ ভোট দেবে না। তো সেই জন্য ঘাবড়ে গিয়ে এসব কাজকর্ম করছে, তাতে কোনো লাভ হবে না। ওখানে 50,000 ভোটে জিতবেন শুভেন্দুবাবু। ভোটের আগেই চারিদিকে এত ভায়োলেন্স, এর পরেও কি ভোটের সময়তে একটা হিংসামুক্ত ভোট করানো সম্ভব? হিংসামুক্ত অ্যাবসলিউটলি করা যদি বলেন, আমি বিশ্বাস করি না সম্ভব। কারণ আপনি যতই মিলিটারি দিন, যতই পুলিশ দিন, এদের যে কাউন্সিলররা বা পঞ্চায়েত নেতারা আছে, দে আর ডেঞ্জারাস। এবং আপনি রাত্রিবেলা তো, সারাদিন আপনি তো ইয়ে করে, রাত্রিবেলা কার বাড়ি গিয়ে চেক করে এলো যে কালকে ভোট দিলে তোমার বাড়িতে থান ফেলে দিয়ে চলে যাবো, তারা কি করবে? তারা হাজবেন্ডকে বলবে যে যেও না, নিজেরাও যাবে না। তো ঘটনা হচ্ছে যে শুধুমাত্র পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটাকে অ্যাবসলিউটলি থামানো, অনেকটা কমাতে পারে তারা, কিন্তু এই সন্ত্রাস অ্যাবসলিউট থামানো অসম্ভব ব্যাপার। এবং আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলে, আজকেও বলছি, রাষ্ট্রপতি শাসন মাস্ট। কারণ বহু হিন্দুর নাম বাদ গেছে এটসেট্রা। আমি কথা বলেছি, আপনাদের কথাবার্তা চলছে, আপনি জানেন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। রাষ্ট্রপতি শাসন মাস্ট, এটুকু আমি বলতে পারি আপনাকে। ভোট নির্বাচন কমিশনের একটা কড়া নজরদারিতেই এবারে ভোট প্রস্তুতি চলবে। মূলত তারা 6টা নির্দেশ দিয়েছে। প্রথমত হিংসামুক্ত ভোট, প্ররোচনামুক্ত ভোট, ভোটারদের যেন কেউ ভয় দেখাতে না পারে, ছাপ্পা ভোট রুখতে হবে, আর বুথ জ্যামিং সেটা আটকাতে হবে, আর নো সোর্স জ্যামিং সেটা মানতে হবে। কি বলবেন এই বিষয়ে? কোনো অন্যায় করেছে? কেউ অন্যায় করেছে? এটা মমতা ব্যানার্জির কাছে অন্যায় মনে হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি মানে এই কাজগুলো করে উনি ভোটে জিতে অভ্যস্ত লাস্ট 15 বছর। আপনি আমার একটা কথা বলুন, কি অন্যায়টা করেছে? এটা করা উচিত ছিল। অন্য কোনো রাজ্যে এটা দরকার হয় না, কারণ সেখানকার যারা শাসক দল তারা এই কাজ করে না। একমাত্র এই রাজ্যে চলছে। এক সময় জ্যোতিবাবুরা করতো, এখন ওনারা করছেন। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে হচ্ছে, একদম সঠিক স্টেপ। আহ, আমরা ওদের মুখপাত্র না, কিন্তু যা করছে ভালো করছে। রাজ্য জুড়ে প্রায় 80,719টি বুথের ভিতর ও বাইরে মিলিয়ে 2 লক্ষ সিসি ক্যামেরা ও ওয়েবক্যাম চলবে, এটাই জানা যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও কি ছাপ্পা, রিগিং এইগুলো আটকানো যাবে? আর অপরদিকে এটাও বলছে যে 30 মিনিটের বেশি যদি ওয়েবকাস্টিং বন্ধ থাকলে পুনর্নির্বাচন হবে। আদেও কি এটা সম্ভব হবে? হুম, ওরা যখন বলছে নিশ্চয়ই সম্ভব হবে, এবং এটা করা উচিতও। কারণ গতবার প্রায় 70% ওয়েবকাম বন্ধ করে রেখে দিয়েছিল, এবং সেটা নিয়ে ম্যাকেন্টোস বার্নকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশনার। তো এইবার হয়তো সেই জন্য ব্যবস্থাটা নিচ্ছে যে যাতে নাকি
ঠিকঠাক হয় কাজটা। আজ ভাঙড় থানায় গিয়েছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা মেনে পুলিশকে কি কি করতে হবে সেগুলি বুঝিয়ে দিতেই সেখানে পৌঁছেছিলেন পুলিশ কমিশনার, যাতে হিংসা এবং প্ররোচনামূলক ভোট করা যায়। কিন্তু আমাদের যে পুলিশ রয়েছে তারা তো মমতা ব্যানার্জির কথায় কাজ করে, তাহলে কি যে পুলিশ কমিশনার অজয় নন্দ রয়েছে তার কথা মানবে আদৌ? নাহলে অ্যাকশন নিতে হবে, নাহলে অ্যাকশন নিতে হবে। যদি কোনো পুলিশ অনুপ্রাণিত অত্যাধিক অনুপ্রাণিত হয় তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। ঘটনা হচ্ছে যে ভাঙড়ে যখন এই কি শওকত মোল্লাকে পাঠিয়েছে, তার মানে ওখানে গুন্ডামি করার জন্যই পাঠিয়েছে। এবার ভাঙড়কে তো একটু আলাদা করে ট্রিট করতে হবে, কারণ শওকত মোল্লা ইজ এ ডেঞ্জারাস ম্যান। মানে মমতা ব্যানার্জি খোদ বলেছে যে সেই সময় ও বোম না পেতে বাধ্য। তো এখন তো তার অনেক উপরে চলে গেছে সে ব্যাপার। ফলে ওকে যখন এখানে ক্যান্ডিডেট করেছে, এখানে তো নিশ্চয়ই একটু অন্যভাবে দেখতে হবে। তো সেটা দেখার জন্যই হয়তো গেছেন। তো একদম ঠিক কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। এই যে এখনো পর্যন্ত প্রায় আইএস এবং আইপিএস মিলিয়ে 44 জনকে বদলি করা হয়েছে। তো তার জন্য মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে আবার চিঠি দিলেন। তিনি বলতে চাইছেন যে মার্চ এপ্রিল মাসে যখন বন্যা বৃষ্টির সাইক্লোন হবে তখন কে সামলাবে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে সেই যাদের বদলি করা আইএস এবং আইপিএস তাদের বদলে তো নতুন আইএস এবং আইপিএস তাদের জায়গা দেওয়া হয়েছে। উল্টো পাল্টা কথা উনি বলেন, মানে ওনার কথা কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তো আমি কি বলবো বলুন, এই কথাটা কি উত্তর দেবো? চিফ মিনিস্টার, আপনি কোনো রাজ্যের চিফ মিনিস্টারকে লিখেছেন এসব? মানে একটা বাচ্চা ছেলেকে, ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করুন, সে বলে দেবে যে একজন আইপিএস এর বদলে আরেকজন আইপিএস, একজন আইএস এর বদলে আরেকজন আইএস থাকবে। আসলে ওনার উদ্দেশ্য হলো রিং দখল করে জেতা, এবং এইসব চটিচাটা আইএস আইপিএস ছিল, তারা অনুপ্রাণিত ছিল, তারা ওনার হয়ে মানে একদম রিং মেশিনারি সাজিয়ে ফেলেছিলেন। ভোটের আগে সব চেঞ্জ টেঞ্জ হয়, সব ক্যালকুলেশন গড়বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এইসব হয়তো আজে বাজে বকছেন। উনি রোজ কিছু না কিছু আজে বাজে বকেন, এটাও তাই আর কি। অসংখ্য ধন্যবাদ।